সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, দেখতে অবিকল আসল টাকার মতো, হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়, দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ আরও অনেকেই। গেল 5 মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। এ নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী আখলাকুস সাফা, সঙ্গে ছিলেন হোসেন শাহিদ ও আদিল মাহমুদ উজ্জ্বল। ছবি তুলেছেন লুৎফর রহমান। শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান, সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট। হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন, কতটা সত্য আর কতটা বাহুল্য। রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে, একজন রাসেল, অন্যজন হাসান। ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা। অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে। পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা। যে টাকাটা তৈরি হয় ইন্ডিয়ায়, ওই মালটা যদি নিতে চান তাহলে 36,000 টাকা করে লাগে পড়বে। এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবেন, অল টাইম। যতদিন না ধরা পড়ে মানে ইন্ডিয়ার লোক, কতদিন আপনি পাইতে থাকবেন। ইন্ডিয়ানরা আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন, ব্যাংকের বাপের ক্ষমতা নাই যে ধরার মতো। এই যে এরকম সুতা থাকবে ভাই, এই যে এরকম দেখছেন, এই যে চিলচিল করতেছে এরকম। ওপাশ থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও। এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল। কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান। স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে। তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, এটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা বলবেন। অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা। তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে। যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের, কিন্তু এতেও কাজ হলো না। নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকেই। পরের দিন বদলালেন 3টি স্থান। শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন 1000 টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে। জাল নোট নতুনই হয় এমনই ধারণা সবার। হাসানের লোক যেগুলো দিয়ে গেলেন সেগুলো কিন্তু কিছুটা ব্যবহৃতই মনে হচ্ছে। দেখতে অবিকল আসল টাকা। কতজন বোঝে এগুলো জাল নাকি আসল, যাচাই করতে শেরপুরের একটি বাজারে টিম জমুন। এইখানে এই টাকাটা জাল ছিল। এটা কি বুঝার কোনো বুঝতে পারছেন আপনি? এটা 2 নম্বর টাকা, বুঝার কোনো উপায় নাই, বুঝার কোনো উপায় নাই। দেখেন কিভাবে বুঝবো? এ ধরনের নকল টাকা চেনা এখন খুব জরুরি, কারণ জাল টাকা শনাক্তের যে পরিচিত 10টি উপায় আছে তার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে স্ট্রং বলা যায় এই পরিবর্তনশীল রং। বর্ডার ক্রস করে যেই টাকাগুলো ঢুকছে সেই জাল টাকাগুলোতে এই ফিচারটাও পাওয়া যাচ্ছে। মিলছে না শুধু ইউভি ফিচার, অর্থাৎ টাকার মধ্যে বেশ কিছু রশ্মি থাকে যেগুলো শুধুমাত্র মেশিন ছাড়া ডিটেক্ট করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পরিমাণ টাকা ঢুকেছে এর সংখ্যাটা কত? অনেকে বলেন 2.5 লাখ কোটি টাকা, কিন্তু বাস্তবে এর পরিমাণ কত কেউই জানেন না। এখন সবাইকেই সচেতন হতে হবে, না হলে ওই শাহিনা বেগমের মতো আপনিও হতে পারেন নিঃস্ব, আর রাষ্ট্র পড়তে পারে মহা বিপদে, অর্থনীতি পড়তে পারে এক সংকটের মুখে। এমন টাকা দিয়ে দিলে ধরতে পারবেন? এরকম টাকা এর আগে দেখছেন? প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে আছে শেরপুরের এই শাহিনা বেগমের কথা। অনেক কষ্টের টাকা জমিয়েছিলেন পোস্ট অফিসে। মেয়াদি সঞ্চয়ের টাকা তুলে জমা দিতে গিয়েছিলেন ব্যাংকে, যে নোটগুলো জাল হিসেবে চিহ্নিত করে ব্যাংক। দিছে, ছায়া খাইছি, মাসে দিছে, থয়ে দিছি, বিড়ি বান্ধিছি, এবার থয়ে দিছিলাম। দেখা জিনিস খাওয়াইলাম না, নয় নাতিনারা দিবাইলাম না, নাতিন বানাই সব করলাম। ছায়া খাইলাম, বিক্রিয়া করে খাইলাম, সব করে খাইছি, কিছু ভাত খাইছি না দুনিয়ার, আর কিছু করা বাহি নাই। শেরপুর পোস্ট অফিসে টিম যমুনা। পোস্টমাস্টার বলছেন টাকাগুলো কাউন্টার থেকেই দেওয়া হয়েছিল। নতুন পুরান মিলে এই টাকাগুলো কিছু মনে হয় নতুন ছাপানো টাকা আর কি, জাল টাকা এখানে আশেপাশে দিয়ে দিচ্ছে। Nafsi ku korfain ya.
হাতে গুনে তো বোঝা যায় না, মেশিনটা নষ্ট। এই যে এরকম একটা অঘটন ঘটে গেল, তারপরেও এখানে একটা মেশিন দেওয়া হয়। ভুক্তভোগী ওই নারী যেদিন 53,000 টাকার জাল নোট পেয়ে প্রতারিত হয়েছিলেন, ঠিক সেই দিনই এই পোস্ট অফিস থেকে 25,000 টাকা অর্থাৎ 1,000 টাকার 25টি নোট দেওয়া হয়েছিল আরও একজনকে, যেটি ধরা পড়ে ওই সোনালী ব্যাংকে গিয়ে। প্রশ্ন ওঠে পোস্ট অফিসে দায়িত্বরতদের ভূমিকা নিয়ে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গ্রাহক পোস্ট অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় সঙ্গেই ছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর রহমান। ব্যাংক ম্যানেজার বলছেন, সন্দেহজনক ঘোরাফেরা দেখে দুইজনকেই নিয়ে যান নিজ রুমে, ডেকে পাঠান পোস্টমাস্টারকে। ব্যাংকে পরীক্ষামূলকভাবে নিয়ে আসছিল, দেখি ঢোকানো যায় কি না। আমি যে ব্যাংকে চাকরি করি, আমি অনেক সময় ধরতে পারি, এটা ধরতে পারি যে কেশিয়ার, এবং ওদের ডাউট হইলে তখন ওরা ফ্যাক নোট ডিটেক্টর দিয়ে আইডেন্টিফাই করে। এই হচ্ছে পোস্ট অফিস, আর ওই সামনে দেখা যাচ্ছে সোনালী ব্যাংক, এবং এই দুইয়ের মাঝখানে ব্যবধান 100 মিটারের মতো। ঠিক যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ওই ব্যক্তিকে নকল টাকাগুলো দিয়েছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর নিজেই, এবং এটা হয়েছে এইটুকু রাস্তার মধ্যে। উনি তো টাকাটা আপনাকে এইখানে দিতে পারতো, উনি আপনার সাথে সাথে কেন গেছিল? এটা আমি বলতে পারলাম না। উনি কি আপনি যখন গেছেন তখন কি আপনার আশেপাশেই ছিল? না না, আমার সাথে গেছে। আচ্ছা, যাওয়ার পরে কি ওখানে আপনার আশেপাশেই ছিল? হ্যাঁ, 2 মিনিটও নেয়, আমি দেখছি ওরে। আচ্ছা, মানে উনি কেন গেছিল আপনার সাথে এটা জানেন? কেন? উনি বলছে যে আমার অনেক কাজ আছে, এই কথা। কিন্তু উনি তো এখানে যে কোনো কাজ করে নাই, আপনার সাথেই তো ছিল সে। হ্যাঁ। 33 বছর ধরে সোনালী ব্যাংকের ক্যাশ সেকশনে কাজ করেন আব্দুর রহমান। টাকাগুলো তিনিই শনাক্ত করেন। ওইরকম ভাবে বোঝার কোনো সুযোগ নাই, মানে ওইরকম ভাবে বুঝতে পারবে না, সাধারণ পাবলিক বোঝার নাই। একই দিনে দুই ঘটনায় পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও ট্রেজারার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হাফিজুর। স্বীকার করেছেন টাকাগুলো পোস্ট অফিস থেকেই দেয়া হয়। প্রশ্ন হচ্ছে, জাল টাকা কিভাবে ঢুকলো পোস্ট অফিসে, যা উল্লেখ নেই জবানবন্দিতে। তদন্তে কি পাওয়া গেল? আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন, আপনি এলো বসলেন, বসে রাখলেন, এটা তো দেখার কোনো সুযোগ। আর যদি মনে করেন বহন করার সময় হইতে, তাহলে তো আপনি রিকভারি, তাহলে মামলাটা তদন্তের একটা প্রক্রিয়া ছিল যে আপনি জড়িত আছে। আমি তো অফিস। মানিক আর হাফিজুর জড়িত জাল টাকা চক্রে। দেখা যাক তাদের মোবাইলের কল লিস্ট। মিলল 3টি সন্দেহজনক নম্বর। সবচেয়ে বেশি যোগাযোগ দুজনের সঙ্গে, যাদের খুঁজতে যাওয়ার কথা প্রথমেই বলেছিলাম, রাসেল আর হাসান। লোকেশন ঝিনাইগাতি আর নালিতাবাড়ি সীমান্ত। রাসেল আর হাসানের মুখোমুখি হতে না পারলেও এটা বুঝতে কষ্ট হয় না ঝিনাইগাতি সীমান্তে তাদের কারবার রমরমা। এই সীমান্ত দিয়ে মাদক, প্রসাধনী, চিনি, মশলা চোরাচালান হয় আগে থেকেই। স্থানীয়রা জানান 24-এর 5 আগস্টের পর তা আরও বেড়েছে। ওই পণ্যের সাথেই জাল টাকা সীমান্তের ওপার থেকে ঢুকছে বলে জানান সাধারণ অনেক মানুষও। ইন্ডিয়ার লোক আর বাংলাদেশে ঢুকে না, আমাদের লোকজন যে এটা নিয়ে আসে, ওদের লোক থাকে, অনেক সময় তারাই পার করে দেয়। আর যদি প্রয়োজন মনে করে না আমরা ঢুকে পার করা, তখন তারা নিজেরাই ঢুকে। রোজ নিজে পার করে দিন, কত টাকা? 50,000 টাকা, 40,000 টাকা। আবার ওখান থেকে তো গাড়ি তুলে দিয়ে শেষ। এইভাবে তারা কাজগুলো করে। কয়েকজন ভুক্তভোগী আছেন যারা এ কাজে বাধা দেয় পড়েছেন হামলার মুখে। হাসান মানে কি করে সে? মানে বসা দিনে রাতে 24 ঘন্টা পোলাহান মারলে যাইতেছে, পুলিশের ফোন দিলে পুলিশ কয় ঠিক আছে আইতাছি, এই আইতাছি বন্দি শেষ। ঝিনাইগাতি থানার ওসি বলছেন, চোরাচালানে জাল টাকা এখনও পাননি তারা। পরে তার এলাকা দিয়ে ঢোকা সেই নোটগুলোই দেখাই তাকে। আমি কেন, যারা খুব এক্সপার্ট যারা, তাদের জন্য খুব ডিফিকাল্ট। আমি যে দেখলাম, এই যে দেখলাম, এটা কি হচ্ছে না। কোন সীমান্ত বড় কথা নয়, বড় কথা হচ্ছে জাল টাকা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সম্প্রতি চট্টগ্রামে র্যাবের এক অভিযান থেকে ধরা পড়ে 20 কোটি টাকা মূল্যের দেশি বিদেশি জাল নোট। বিষয়টা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থানও জানতে চাই আমরা। কি করছে তারা? বড় নোট যাতে কোনোভাবেই ফিজিক্যাল ট্রানজ্যাকশন না হয়, এই ব্যাপারে এলাকার মানে বর্ডার এরিয়ার মধ্যে যাতে এই প্রচারণাটা করা হয়, যে আপনারা ক্যাশলেস হন, পার্শিয়ালি হলেও ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু করেন। ব্যাংকিং চ্যানেল দিয়ে বা অন্য কোনো মাধ্যমে আপনারা বড় ধরনের ট্রানজ্যাকশন করবেন। 500,000 টাকার নোটগুলো আপনারা ফিজিক্যাল ট্রানজ্যাকশন করে ফেলেন, এবং কমিয়ে ফেললেই তো
ওগুলি বর্ডার এরিয়া দিয়ে ওই নোটগুলি ঢোকার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। শেরপুরের শাহিনা বেগম কিন্তু এখনও অপেক্ষায়। তিনি কি ফিরে পাবেন সারা জীবনের সঞ্চয়? অবস্থা এখন এমন, কোনো টাকাই ধরতে ভয় পান শাহিনা বেগম। আমার জীবনটা নিল তাও শান্তি আছিল, অশান্তির শেষ নাই, আমি আর পারি না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, শেরপুর। এদিকে শেরপুর পোস্ট অফিস থেকে জাল টাকা দেওয়ার একাধিক ঘটনা তদন্ত করছে ডাক বিভাগ, জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি জানান, যেহেতু মামলা হয়েছে তাই আদালতের সিদ্ধান্তের পর ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগী নারী শাহিনা বেগম। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনায় গেছেন জামায়াত সহ ৮ দলের প্রতিনিধিরা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ১১ নভেম্বর চলো চলো ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন। সকালে শাপলা চত্বরে জড়ো হন জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা। সেখান থেকে পদযাত্রা নিয়ে পল্টনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এরপর নেতাকর্মীদের মিছিল রাজধানীর মৎস্য ভবনের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। সেখান থেকে ৮টি দলের প্রতিনিধিরা যান যমুনায়। জামায়াত সহ দলগুলো নভেম্বরে গণভোট, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, পিআর পদ্ধতি চালু সহ ৫ দফা দাবি জানিয়েছে। সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী তানজিম শাফিন। আমরা তার কাছে যাচ্ছি। শাফিন, জামাত সহ সমমনা ৮ দলের প্রতিনিধিরা স্মারকলিপি দিয়ে যমুনা থেকে বেরিয়েছেন কিনা, আর এ ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে? লোপার জামাত সহ ৮ রাজনৈতিক দলের প্রতিনিধিরা যমুনার ভিতরে প্রবেশ করেছেন। তারা স্মারকলিপিটি প্রধান উপদেষ্টা বরাবর দেবেন এবং সেখান থেকে বেরিয়ে আসবেন। এখনও তারা বের হননি, তবে বের হওয়ার আগে আসলে স্মারকলিপির যে ৫ দাবি রয়েছে, ৫ দফা দাবি, সেই বিষয়ে আসলে আমাদের সঙ্গে কথা হয়েছিল জামায়াত নেতাদের এবং সমমনা আরও ৭টি দলের নেতাদের সঙ্গে। এখানে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল গিয়েছে, ৭টি দল থেকে ৭ জন এবং জামায়াত থেকে 2 জন প্রতিনিধি গিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ভেতরে। যে দাবিগুলো নিয়ে ইতিমধ্যে আপনি জানাচ্ছিলেন লোপা, যে নভেম্বরেই গণভোট সহ জুলাই সনদ যেটি স্বাক্ষরিত হয়েছে সেটি বাস্তবায়নের জন্য অবিলম্বে আদেশ জারি করতে প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছেন এই স্মারকলিপির মধ্য দিয়ে। এছাড়া যেই আরপিওটি সংশোধন করা হয়েছে সেই আরপিও সংশোধন বহাল রাখার জন্য তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি দাবি জানিয়েছেন সংসদের যে কোনো একটি কক্ষে অথবা উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর জন্য। এছাড়া আরও একটি দাবি রয়েছে যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ রাজনীতির সাথে জোটবদ্ধ যেই 14 দল রয়েছে তাদের রাজনৈতিক কার্যক্রম যেমন নিষিদ্ধ করার জন্য আসলে দাবি জানানো হয়েছে। তো এই দাবিগুলো নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ আরও 7টি রাজনৈতিক দলের নেতারা প্রবেশ করেছেন। মোট 8টি রাজনৈতিক দল সমমনা তাদের নেতৃবৃন্দ সেখানে গেছেন। তো এর পরপরই আসলে তারা সেখান থেকে বেরিয়ে আসার পরে আমাদের সঙ্গে কথা বলবেন। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পরে সেখান থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া এসেছে কিনা সেটি আমরা নিশ্চয়ই জানতে পারবো। একটু আগে জানিয়ে রাখি যে এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। এই সমাবেশটি তারা পল্টন মোড়ে করেছে। পল্টন মোড়ে সেই সমাবেশে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন যে এই সকল দাবি বাস্তবায়নের জন্য তারা এই 10ই নভেম্বর পর্যন্ত আসলে অপেক্ষা করবেন। এর মধ্যে যদি এই সকল দাবি বাস্তবায়ন না হয়, এই 5 দফা দাবি, তাহলে 11 নভেম্বর চলো চলো ঢাকা চলো নামে আসলে তারা একটি বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন। তো সেখান থেকে আসলে এই দাবি বাস্তবায়নের জন্য আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তারা দিয়েছেন। শাফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কেউ বা দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের আশায় আন্দোলনে নামিয়েছেন নেতাকর্মীদের। তবে বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী দলীয় সিদ্ধান্ত মেনে নিশ্চুপ, এড়িয়ে চলছেন রাজনৈতিক কর্মকাণ্ড। আগ্রহী নন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে। বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সাথে কথা বলেছেন সহকর্মী আরেফিন শাকিল।
বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার পর মাদারীপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম, চাঁদপুর ও মেহেরপুর সহ কয়েকটি সংসদীয় এলাকায় বিক্ষোভ করেন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা। প্রার্থী বদলের দাবিতে অবরোধ, ভাঙচুরের মতো ঘটনা ঘটে। বিএনপি ঘোষিত 237 জনের মনোনয়ন তালিকায় নাম নেই নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, সেলিমা রহমান, রুহুল কবির রিজভির মতো সিনিয়র নেতারা। যদিও অসুস্থতা সহ নানা কারণে কখনোই নির্বাচন নিয়ে তাদের আগ্রহ দেখা যায়নি। তবে নির্বাচনের প্রস্তুতি থাকলেও তালিকায় নেই ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা আব্দুস সালাম, আসলাম চৌধুরী, আমিনুর রশিদ ইয়াসিন, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আলোচিত নেত্রী রুমিন ফারহানা। জনগণের ফালস কোন দিকে আছে সেটাই মূল্যায়ন করবে। বাদ পড়া নেতাদের একজন চেয়ারপারসন উপদেষ্টা চট্টগ্রামের আসলাম চৌধুরী, যার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন সমর্থকরা। নির্বাচনে আমি অবশ্যই অংশগ্রহণ করব, যদি ত্রয়োদশ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে। সীতাকুণ্ডের জনগণ যেহেতু আমার সাথে আছে, তো সেজন্য আমি বিশ্বাস করি যে জনগণের প্রতি সবার সম্মান থাকবে এবং সেই হিসাবে মনোনয়নও কোনো বিষয় বলে আমি মনে করি না। শুধু সিনিয়র নেতা নয়, অন্তত 7 থেকে 10টি আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন দৃশ্যপটে থাকা অনেক নেতাও। মিত্রদের সাথে আসন সমঝোতায় কপাল পুড়েছে অনেকের। এই নির্বাচনের পরে তো মেয়র নির্বাচন আছে, উপজেলা নির্বাচন আছে, বিভিন্ন কিছু আছে, এগুলোর মধ্যেও তো অনেককে নিয়ে আসা সম্ভব হবে। নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তায় আমি আছি, দেখা যাক, উনি অবশ্যই কিছু না কিছু একটা করবেন। এছাড়া এক পরিবারের এক আসন নীতির কারণে বাদ পড়েছেন আফরোজা আব্বাস, হাসিনা আহমেদ, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার মতো রাজনীতিবিদরা। এত বছর পার্টি করার পর পার্টি যদি এখন বলে যে তুমি অমকের স্ত্রী, তুমি পারিবারিক কোটায় পড়িলা, এটা তো আমার রাজনৈতিক জীবনের একটা অপবিত্র অকালে ঘটে গেল। মনোনয়ন বঞ্চিত প্রায় সবাইকে টেলিফোনে দল বা রাষ্ট্রীয় দায়িত্বে মূল্যায়নের আশ্বাস দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 5 দুর্বল ব্যাংকে কাজ শুরু করেছেন প্রশাসকরা। ওই ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। একীভূতকরণের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছেন গ্রাহকরা। বলছেন আমানত ফেরত পেতে তাদের অপেক্ষার পালা যেন দ্রুত শেষ হয়। এসব ব্যাংক চলছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায়। প্রশাসকের কার্যক্রম নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম ধাপে প্রত্যেক আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে 2 লাখ টাকা পর্যন্ত ফেরত দেয়া হবে। 5 ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা দিচ্ছে সরকার, আর আমানতকারীদের 15,000 কোটি টাকার শেয়ার দেয়া হবে। এই মাসের লাস্টের দিকে আপনার টাকা তুলতে পারবো এটা আশ্বাস করছে, কিন্তু আমরা চেক দিচ্ছি কিন্তু আমাদের চাহিদা মতো টাকা দিচ্ছে না। ওরা বলে ফান্ডে নেই, যখন ফান্ডে আসে দিবে তো হয়তো কিছু কিছু দিচ্ছে আর কি। যেমন আমি 1 লাখ টাকা পাবো, 5,000 দিচ্ছে। আগে কি অনিয়ম ছিল, কে কি করছে না করছে, এটা তো আর আমরা গ্রাহক যারা তারা সাফারার হতে পারি না। তো সেক্ষেত্রে প্রশাসক যারা আসবেন তেনারা নিশ্চয়ই ভালো হবেন বা ভালো কিছু চিন্তা করবেন। অবশেষে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে। সকালেই দেশের 2 স্টক এক্সচেঞ্জ এই সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানিয়ে দেয়। বুধবার এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেন। তার মতে ব্যাংকগুলোর বর্তমান যে আর্থিক পরিস্থিতি তাতে শেয়ারধারীরা অর্থ পাবেন না। এই ঘোষণার পর শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। সকালে এই ব্যাংক 5টির লেনদেন স্থগিতের কথা জানায় বিএসইসি। যদিও সংশ্লিষ্টরা বলছেন এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বিএসইসি বিলম্ব করেছে, ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সঙ্গীতে সহকারী শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্যারিস রোডে এই কর্মসূচির আয়োজন করে। এ সময় একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সহ কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিশুদের মানসিক বিকাশে সঙ্গীতের বিকল্প নেই। দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষা পদের শিক্ষক পদ পুনর্বহালের দাবি জানায় তারা।
এর আগে 28 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষকের 2টি নতুন পদ সৃষ্টি করে। পরে বিভিন্ন ধর্মীয় সংগঠনের দাবির মুখে ওই 2 পদ বাতিল করে। অন্তর্বর্তীকালীন সরকার তার পেজ থেকে একটা মন গড়া একটা সেটার ব্যাখ্যাও দেওয়া হয়েছে কেন এটা বাতিল করা হয়েছে, কিন্তু সেই মন গড়ার ব্যাখ্যা আসলে আমরা সকলেই জানি যে যেটা বলছি বারবার মন গড়া। আমাদের প্রাথমিক শিক্ষায় সঙ্গীত শিক্ষা খুবই প্রয়োজন আছে এবং এছাড়াও শারীরিক শিক্ষারও গুরুত্ব আছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রপক্ষে শুনানি শেষ। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র সুসংহত করতে সংবিধানের যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পেছনে যে যুক্তি দেওয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্য প্রণোদিত ও ভ্রান্ত প্রসূত। বুধবার প্রথম দিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে। এর আগে বিএনপি, জামায়াত ও সুজন সহ বিশিষ্ট নাগরিকদের পক্ষের আইনজীবীরাও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে তাদের আইনি যুক্তি তুলে ধরেন। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হওয়ার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। হামলার ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা শিবির ক্যাডার বড় সাজ্জাদের নির্দেশে ছোট সাজ্জাদের অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতের পরিবারের। গতকাল সন্ধ্যায় বায়েজিদ বোস্তামির চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সারওয়ার বাবলা। গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ। নিহত সারওয়ার ও অভিযুক্ত বড় ও ছোট সাজ্জাদ 3 জনের নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিএমপি। 2004 সাল থেকে বিদেশে পলাতক আলোচিত 8 মার্ডারের আসামি বড় সাজ্জাদ চলতি বছরের 15 মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে গ্রেফতার হয় তার অনুসারী ছোট সাজ্জাদকে। দর্শক, আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন মামুনুর রশিদ অভি। এই হতাহতের ঘটনার পর এলাকায় কি অবস্থা দেখছেন, সার্বিক পরিস্থিতি জানতে চাই এবং জড়িতদের শনাক্তের ব্যাপারে পুলিশ কি বলছে? এলাকার মানুষ অনেক বেশি আতঙ্কিত, তারা ভয়ও পাচ্ছেন। আমরা সকালে এখানটায় এসেছি খন্দকারপাড়া নগরীর 3 নম্বর ওয়ার্ড বায়েজিদের মধ্যে। মানুষজন কিন্তু কেউই মুখ খুলছেন না যে ঘটনাটি ঘটেছে, কিভাবে কি হয়েছে, কেউই এই বিষয়ে কেউই আসলে মন্তব্য করতে রাজি নন। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি, তার পরিবারের সাথে কথা বলার পর তারা যেটি বলছেন, ঘটনার পর তারাও অনেক বেশি আতঙ্কিত এবং এই হত্যাকাণ্ডের আগে অর্থাৎ যে নিহত হয়েছে সরোয়ার বাবলা, তাকে এর আগেও মুঠোফোন থেকে শুরু করে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছিল। তার ছোট ভাইকেও আসলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। সর্বশেষ তাকে মুঠোফোনে একটি নাম্বার থেকে মেরে ফেলার হুমকি দেওয়ার 3য় দিনের মাথায় কিন্তু গতকাল এই ঘটনাটি ঘটে এবং স্থানীয় যারা রয়েছেন তারাও আসলে এই বিষয়টা বলছেন, উদ্বেগ প্রকাশ করে বলছিলেন যে এসব হত্যাকাণ্ড তারা আসলে জনজীবন অনেক বেশি প্রভাব ফেলছে। আপনি জানেন চট্টগ্রামে গত 1 বছরে এই যে প্রকাশ্যে অস্ত্র দিয়ে মানুষকে হুমকি ধামকিতে শুরু করে মানুষকে যে মেরে ফেলার সেই বিষয়টি একেবারেই প্রকাশ্য যখন করা হচ্ছে, মানুষজন অনেক বেশি ভয় পাচ্ছেন এবং তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন। এখন পর্যন্ত যে গতকাল প্রায় সন্ধ্যা 6টার সময় ঘটনাটি ঘটে, এত ঘন্টা পার হওয়ার পরও কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বা কাউকে চিহ্নিত করতে পারেনি। পুলিশ এই বিষয়ে বলছেন তাদের যে তদন্ত সেটি চলমান রয়েছে। আমরা এখানকার স্থানীয়রা বলছিলেন যে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় মানুষজন যে অস্ত্রের ব্যবহার করে মানুষকে জিম্মি করে হত্যা করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে অনেকেই আতঙ্কিত, ভয় পাচ্ছেন এবং এই যে সরোয়ার বাবলাকে কিন্তু এর আগে গত কয়েক মাস আগেও আমরা দেখেছি নগরীর এক্সেস রোডে, সেখানে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। সেই দিন তিনি প্রাণে বেঁচে যান। সেই ঘটনায় কিন্তু 2 জন মারাও যায় এবং এই কয়েক মাস পরে গতকালকে যে ঘটনাটি ঘটলো সেই বিষয় নিয়ে পরিবার বলছেন যে তাকে বিভিন্ন মাধ্যমে গত 1 বছর ধরে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে তাকে বলা হচ্ছিল এবং কিছুদিন আগে তার ছোট ভাইকেও মারার জন্য বিভিন্নভাবে তাকে বলা হয়েছে। সবকিছু মিলিয়ে বলতে পারি যে এখন পর্যন্ত পুলিশ কোনো ধরনের কাউকে গ্রেফতার কিংবা কাউকে চিহ্নিত
করতে পেরেছে কিনা সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারেন। এবং পরিবার দাবি করছেন যারা এই ঘটনার সাথে জড়িত এটি যেন খুব সুষ্ঠুভাবে একটি বিচার করা হয়, এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টি নিয়ে নিন্দা জানানো হয়েছে, যেন ঘটনার সাথে পেছনে যারা জড়িত সকলকে যেন আইনের আওতায় একটি দৃষ্টান্তমূলক শাস্তি করা হয়, সেই বিষয়টি কিন্তু দাবি করা হচ্ছে। অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে 5 জন আহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে বাগুয়ান ইউনিয়নের চৌধুরী পাড়ায় এই ঘটনা হয়। গুলিবিদ্ধদের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের বুকে গুলি লাগে, তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে রাজনৈতিক সভার প্রস্তুতি নিচ্ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারীরা। এ সময় হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে সেখানে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের অভিযোগ, বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এই হামলা করেছে, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে অপরপক্ষ। এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের আমরা বিচারের দাবি করতেছি। যে আহত হয়েছে, যিনি আহত করেছেন, উভয়ই রাজনীতি করে ঠিক আছে, কিন্তু বিষয়টা রাজনৈতিক না, বিষয়টা হচ্ছে তাদের ব্যক্তিগত কোপ থেকে। অবৈধ অস্ত্র যতক্ষণ পর্যন্ত উদ্ধার হবে না, রাজনের এই দুর্দশা কখনো কাটবে না। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর দ্বিতীয় দিনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এই মুহূর্তে হাইকোর্টে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ভোটের কেন্দ্রে গুটি গুটি পায়ে এগিয়ে যে তার পছন্দের নেতৃত্বকে টিক চিহ্ন দেবেন, এটাই সার্বভৌম, এটাই সবচেয়ে বড় ল, এটাই সুপ্রিমেসি। এর থেকে বড় আর কোনো কিছু, কোনো আইন, কোনো সংবিধানের ইন্টারপ্রিটেশন হতে পারে না। সুতরাং খায়রুল হক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল, পক্ষপাতদুষ্ট এবং অপরাধপ্রবণ, যেটা সংবিধানের 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। আমরা মনে করি সেটা। স্যার, একটা বিষয় এখানে, গোলাম পরোয়ারের পক্ষে যিনি আইনজীবী ছিলেন মিস্টার শিশির মনির, তিনি তার আদালতেও বলেছিলেন, পরে আমাদেরকে বলেছেন যে রায়ের সাথে যাতে কোনো ধরনের অবজারভেশন না থাকে। এটা প্রত্যেক আইনজীবীরই তার নিজস্ব সাবমিশন থাকে, নিজস্ব ক্লায়েন্টের ইনস্ট্রাকশন থাকে। এটা শিশির মনির সাহেব যে পর্যবেক্ষণ দিয়েছেন, এটা ওনার সাথে কথা বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে জুলাই সনদের সাথে ওনার যে যুক্তি ছিল যে এই বিষয়টি যেহেতু জুলাই সনদের সাথে আছে, সেখানে বেশ কয়েকটি ধারায় আছে 16 থেকে শুরু করে, তো আদালত যদি কোনো ধরনের অবজারভেশন দেন বা আদালত কোনো গাইডলাইন আসলে সেটা সেখানে ক্লাস করতে পারে, আপনি সেটা মনে করেন কিনা? এইটার বিষয়ে যেহেতু আমার সামনে জুলাই সনদ আসেনি এই আর্গুমেন্টের উপরে, সুতরাং ওই জায়গায় আমার কমেন্ট করার কোনো সুযোগ নেই। আমি আর একটা জিনিস এখানে বলেছি, দেখেন, রাজনৈতিক দলদের সদিচ্ছার ব্যাপারে এই মামলাটা রাজনৈতিক দলদের ইচ্ছার প্রতিফলন অনুসারে তালিকায় আগে চলে এসেছে। আগামী দিনে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের অনেকেই মনে করেন যে যারা প্রতিপক্ষ আছে তারা মনে করতে পারেন যে আমরা ক্ষমতায় আসার পরে এটা কার্যকর করি, এটা আপাতত ঝুলে আছে, ঝুলে থাক। সেইটা না করে তাদের সদিচ্ছার প্রতিফলন হলো তারাও চায় বাংলাদেশের মানুষ যাতে ভবিষ্যতে আর কেউ খুন, গুম, মিথ্যা মামলার হয়রানির শিকার না হয় ভোটের কারণে। সেই কারণে তারা এটার সমাধান চাই। সেই ইচ্ছার থেকে সেই ইচ্ছার প্রতিফলন ঘটিয়েই কিন্তু তারা এই মামলাটা তাড়াতাড়ি শুনানি করতে এনেছেন। দর্শক, হাইকোর্টে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি সেখানে ছিলাম। জনসম্মুখে যৌন হয়রানির শিকার হলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাম। ভিড়ের মধ্যে মদ্যপ এক ব্যক্তি অশালীন অসংযত আচরণ করে রাষ্ট্রপ্রধানের সাথে। আর এ ঘটনায় তোলপাড় চলছে দেশটিতে। নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ক্ষোভ ছড়িয়েছে দেশ জুড়ে। আটক করা হয়েছে অভিযুক্তকে, মামলাও করেছেন প্রেসিডেন্ট শেনবাম। রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্রে গণসংযোগে ব্যস্ত প্রেসিডেন্ট 63 বছর বয়সী ক্লদিয়া শেনবাম। এরই মধ্যে চরম অপ্রীতিকর পরিস্থিতি। ব্যাড টাচের শিকার স্বয়ং প্রেসিডেন্ট। ঘটনার আকস্মিকতায় শুরুতে কিছু বুঝে উঠতেই পারেননি শেনবাম। পরে নিরাপত্তা কর্মীরা সরিয়ে নেয় অভিযুক্তকে।
এ ঘটনায় চরম ক্ষুব্ধ মেক্সিকানরা। স্বয়ং প্রেসিডেন্ট যখন যৌন হয়রানির শিকার, তাও আবার প্রকাশ্যে, তখন সাধারণ নারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে আরও। এটা নারীর প্রতি শ্রদ্ধার অভাব। রাস্তাঘাটে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি আমাদেরও হতে হয়, কিন্তু আশপাশে কেউই কিছু বলেন না। আমি যে নিপীড়নের শিকার, সেটা যেন আমারই লজ্জা। এটা খুব নিয়মিত ঘটনা এদেশে। এই ঘটনাকে স্বাভাবিক হিসেবে দেখা বন্ধ করতে হবে। এমনকি দেশের প্রেসিডেন্টও নিপীড়ন থেকে মুক্ত নন। একজন প্রেসিডেন্টের সাথে যদি এমন ঘটনা হয়, সাধারণের ভাগ্যে কি হবে? অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন প্রেসিডেন্ট। আটক করা হয়েছে মধ্যবয়সী সেই অপরাধীকে। নেতিবাচক অভিজ্ঞতার পর জেন্ডার সহিংসতার বিরুদ্ধে জনগণকে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন শেনবাম। সবার সাথে কথা বলছিলাম, তাই শুরুতে বুঝতেও পারিনি ঠিক কি হচ্ছে। সম্পূর্ণ মদ্যপ ছিল ওই ব্যক্তি। সিদ্ধান্ত নিয়েছি তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের, কারণ আমি এমন অভিজ্ঞতার শিকার হয়েছি যার জন্য দেশের নারীদের প্রতিদিন ভুগতে হয়। প্রেসিডেন্টের সাথেও যদি এমন ঘটনা হয়, বাকি নারীদের কি হবে? এমন ঘটনা কখনোই হওয়া উচিত নয়। জনসাধারণের সাথে মেলামেশায় সাধারণত নিরাপত্তার কড়াকড়ি পছন্দ নয় প্রেসিডেন্টের। বাজে অভিজ্ঞতার পরও এই অভ্যাস থেকে সরে আসবেন না বলেও জানান শেনবাম। মেক্সিকোয় গত বছর 821 নারী হত্যাকাণ্ডের শিকার হন। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের ঘটনা হয়েছে 501টি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।